আসসালামু আলাইকুম। তো ভয়েস ক্লিয়ার কিনা তো সবাই একটু জানাবেন যে ভয়েসটা ক্লিয়ার কিনা। আজকে খুব গুরুত্বপূর্ণ, মানে ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে দেখানো হবে যে প্রাইমারি পরীক্ষার জন্য, যেহেতু শূন্য থেকে প্রাইমারি প্রস্তুতি। দেখেন আমরা কিন্তু এখন যে ম্যাথগুলো করবো এগুলো শুধু প্রাইমারির জন্য। হ্যাঁ, আমাদের বইয়ের মধ্যে কিন্তু প্রাইমারি সহ যে কোনো চাকরির জন্য ম্যাথগুলো দেওয়া আছে। তো আজকে থেকে মানে যে ম্যাথগুলা করানো হবে, শুধু কেউ যদি এই ম্যাথগুলা করেন, মানে এই যে এখানে কিন্তু আমি লিখে দিয়েছি মানে কি কি আসবে পরীক্ষায়, মোটামুটি সবকিছু লিখে দেওয়া আছে যে আমরা একদম জিরো থেকে শুরু করব। হ্যাঁ, আপনি যদি চান একদম জিরো থেকে কিভাবে প্রাইমারিতে পড়লে, গণিতে দেখেন গণিতের যে পার্টটা আমি কিন্তু টোটাল নিয়েছি, আমাদের কোন কোন বিষয় পড়া দরকার আর কোন কোন বিষয় টোটালি বাদ দেওয়া দরকার, যেখান থেকে আপনার কখনো প্রাইমারিতে প্রশ্ন আসবে না। শুধু শুধু করে লাভ নাই, যেহেতু আপনার টার্গেট, যাদের টার্গেট প্রাইমারি প্রস্তুতি তারা শুধু এগুলা পড়বে। ওকে, চলো। যাদের টার্গেট শুধু প্রাইমারি প্রস্তুতি, আবার বলতেছি যাদের টার্গেট শুধু প্রাইমারি প্রস্তুতি তাদের জন্য কিন্তু এখানে যা যা নিয়েছি এগুলা না। 20টা প্রশ্ন আসবে, দেখা যাবে যে আপনি 17-18টা ইজিভাবে পারবেন। আর প্রত্যেকটা অধ্যায় থেকে সব ম্যাথ আমি করাবো না, প্রাইমারির জন্য আমি আলাদাভাবে একটা লিস্ট তৈরি করছি যে ম্যাথগুলো আপনাকে পড়তে হবে। টোটালি যে ম্যাথগুলো আপনাকে পড়তে হবে সেই ম্যাথগুলো নিয়েই। তো কি কি পড়বেন এইটা নিয়ে যদি একটু আলোচনা করি, তারপর আমি কিন্তু আজকে ক্লাস করাবো। আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ 1 মার্ক পাবেন। ফ্যান গেল কই? এই যে আজকে দেখেন আমরা কি কি পড়বো। ও সবাই একটু শেয়ার করে দেন, যারা জয়েন হয়েছেন তারা একটু শেয়ার করে দেন, কারণ আজকের থেকে যারা লেগে থাকবে, আমি এতটুকু বলতে পারি ইংলিশের জন্য কিন্তু আমরা সাজেশনটা তৈরি করেছি যে ম্যাথে দেখা যাবে 18 থেকে 20ই পাবেন। যদি আমি বলি যে যেভাবে পড়বেন 18 থেকে 20 পাবেন, যাদের বেসিক একটু দুর্বল তারা 18 পাবেন, বা 17, 18 বা 19 পাবেন, আর যাদের বেসিক ভালো তারা 20-এ 20ই পাবেন। তো এইখানে দেখেন যে আমরা যে বিষয়গুলো আজকে পড়বো মানে মূলত প্রাইমারির জন্য, যাদের টার্গেট শুধু প্রাইমারি তারা এই জিনিসগুলো ফলো করতে পারেন। যে যেখান থেকে প্রশ্ন আসে, আমি যদি দেখি যে আমরা প্রথমে চলে যাই যে জ্যামিতি থেকে কই কই থেকে প্রশ্ন আসে। জ্যামিতি থেকে দেখেন প্রাইমারিতে যতগুলো মানে এখন পর্যন্ত যত পরীক্ষা হয়েছে এগুলো যদি বিশ্লেষণ করেন, দেখেন ত্রিভুজ এবং কোণ টোটাল জ্যামিতি থেকে আসে 3 মার্ক বা 4 মার্ক আসে, বেশিরভাগই 4 বা 3 আসে জ্যামিতি থেকে, মনে রাখবেন। তো টোটাল 3 থেকে 4 আসে, তার মধ্যে দেখেন ত্রিভুজ এবং কোণ এইখান থেকে 2-3 দিয়ে দেয়। ত্রিভুজ, বিভিন্ন ধরনের ত্রিভুজের যে ম্যাথগুলো আছে, আর কোণ সম্পর্কিত যে অঙ্কগুলো আছে যেমন পূরক কোণ, সম্পূরক কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, প্রবৃদ্ধ কোণ, এখান থেকে দেখা যায় 2 থেকে 3 চলে আসে। আর বৃত্ত থেকে নরমালি 1 দেয়। আর এই যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলা থেকে হঠাৎ যদি কখনো এখান থেকে একটা প্রশ্ন কম দেয় তখন এখান থেকে একটা প্রশ্ন দেয়। তো যাদের বেসিক একদম দুর্বল বা যাদের কাছে ম্যাথ কঠিন লাগে তারা এই বিষয়গুলো স্কিপ করে শুধু যে ত্রিভুজ রিলেটেড যত ম্যাথ আছে আর কোন রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলা আর বৃত্ত থেকে প্রশ্নটি পড়তে পারেন। আপনার এই জিনিসটা কিন্তু লাগতেছে না, এখানে কিন্তু অনেক ম্যাথ আছে। হ্যাঁ, এই বিষয়টা যদি আপনি জেনে ফেলেন, আমি আবার বলতেছি যাদের বেসিক দুর্বল তারা জাস্ট এই দুইটা সাইড, কোন দুইটা সাইড, এই দুইটা সাইড যদি ভালো করে পড়েন জ্যামিতির, তাহলে দেখা যাবে যে 4 আসে। তো এখানে 3 তো আপনি শিওর পাচ্ছেন, মোটামুটি শিওর আপনি 3 পাচ্ছেন, বা অনেক সময় 4ই এইখান থেকে দিয়ে দেয় বৃত্ত। আর কই থেকে? এই ত্রিভুজ রিলেটেড ম্যাথ থেকে। তার মানে আপনার কিন্তু সিলেবাস অনেক কমে গেল। আয়তক্ষেত্র যদি পড়তে যান হিউজ পরিমাণ না, এখানে সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র, তারপরে আছে বর্গক্ষেত্র, তারপর আছে ঘুড়ি, তারপর অনেক কিছু আছে। তো তার মানে দেখা যাচ্ছে যে আপনি এই দুইটা যদি ভালোভাবে পড়তে পারেন, আর এইগুলো আপনি সময় পেলে পড়লেন, সময় না পারলে আপনি পড়লেন না, কোনো সমস্যা নেই, বাট এই দুইটা আপনাকে পড়তেই হবে। এই দুইটা আমরা কিন্তু খুব দ্রুত সময়ে এই সিলেবাসটা শেষ করব। আর বীজগণিত থেকে দেখেন আপনাকে কি কি পড়তে হবে, যদি প্রাইমারি কথা আবারও বলতেছি, এটা কিন্তু শুধু প্রাইমারির জন্য চিন্তা যদি করেন। বীজগণিত থেকে মান নির্ণয়, দেখেন বীজগণিতের সূত্র বলি বলতে কি মান নির্ণয় থেকে 2টা মার্ক আসে। বীজগণিত থেকে টোটাল কত আসে? 3 মার্ক।
বীজগণিত থেকে প্রাইমারিতে টোটাল 3 মার্ক আসে। তার মধ্যে দেখেন মান নির্ণয় যে অধ্যায়টা আছে সূত্র রিলেটেড, সেখান থেকে আসে 2 মার্ক, সেখান থেকে আসে 2 মার্ক। আর এই যে সরল সমীকরণ এখান থেকে 1 মার্ক, সরি এখানে 3 উঠে গেছে, টোটাল 3 মার্ক। এই যে সরল সমীকরণ এইখান থেকে 1 মার্ক আসে, এইখান থেকে 1 মার্ক আসে। এখন বলতে পারেন যে তাহলে এইখান থেকে কখন, তো প্রশ্ন তো মাঝে মাঝে দেখা যায়, হ্যাঁ উৎপাদক, লগারিদম, সূচক, দ্বারা, এগুলা থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়। আমি আপনাকে বলি টোটাল তো 3 মার্ক, অনেক সময় দেখা যায় যে এই এইখানে 4 মার্ক চলে আসে। বীজগণিতে অনেক সময় 3, অনেক সময় 4, কোন সময় জ্যামিতিতে 3 চলে আসে, এইখানে 4 আসে। আবার কোন সময় দেখেন পাটিগণিতে 11 চলে আসে, এখানে 12 দিছি না, পাটিগণিতে 11 চলে আসে, এইখানে তাহলে 1 মার্ক এইখানে চলে আসে, আবার এইখানে 4 আসে। তার মানে কি হচ্ছে, যখন মনে করেন যে এইখান থেকে এই যে বীজগণিতীয় সূত্র বলি, এইখান থেকে 2 মার্ক থাকে, আর এইখান থেকে 1 মার্ক থাকে। কোথায় থেকে? সরল সমীকরণ মানে ইকুয়েশন রিলেটেড যে ম্যাথগুলো আছে সেখান থেকে। আর উৎপাদক বিশ্লেষণ বলেন, এই যে লগারিদম বলেন, সূচক বলেন, দ্বারা বলেন, এগুলা থেকে মাঝে মাঝে অঙ্ক আসে হঠাৎ। অনেক সময় দেখা গেল যে এখান থেকে 3 আসলো, এইখানে 11টা আসলো। পাটিগণিত থেকে 11টা প্রশ্ন, 12টার জায়গায় 11টা আসে, এইখান থেকে একটা অঙ্ক দিয়ে দিল, হয়তো দ্বারা থেকে দিল, বা লগারিদম থেকে দিল, বা উৎপাদক বিশ্লেষণ থেকে দিল, বা সূচক থেকে দিল। এগুলা থেকে হঠাৎ, মানে বেশি ইম্পর্টেন্ট না। যারা এগুলা টেনশনে ছিলেন যে ভাইয়া লগারিদম সূচক করার না কেন, আমরা তো উৎপাদক বিশ্লেষণ অলরেডি করছি, দ্বারাও কিন্তু আমাদের শেষ, লগারিদম কেন করার না? তো লগারিদম কিন্তু এতটা গুরুত্বপূর্ণ না, প্রাইমারির জন্য এতটা গুরুত্বপূর্ণ না, অন্যান্য চাকরির জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ সবাই একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ বৃত্তর আর একটা ক্লাস হলে বৃত্ত শেষ হয়ে যাবে। এটা গেল কিন্তু দেখেন বীজগণিত থেকে, এত বেশি কিন্তু পড়তে হবে না। আবারও বলতেছি যে প্রাইমারি জব পেতে হলে আপনাকে বিদ্যাসাগর হতে হবে এরকম কিছু না। আপনাকে এইখান থেকে দেখেন জ্যামিতি থেকে এই বিষয়গুলো ভালো করে পড়বেন। এই যে এই বিষয়গুলো খুব ভালো গুরুত্ব দিবেন। ত্রিভুজ প্লাস কোণ রিলেটেড যত প্রশ্ন আছে পড়বেন, বৃত্ত রিলেটেড যত প্রশ্ন আছে পড়বেন, আয়তক্ষেত্র আর এইখান থেকে সহজ সহজ ম্যাথগুলো পড়বেন। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র থেকে না পড়লে চলে, কিন্তু সহজগুলো যদি আপনি চান যে আমি 20-এর মধ্যে 20ই পাবো, তাহলে আপনি এগুলা পড়বেন। আর সেম ভাবে যে এইটা সবার আগে আমাদের শেষ করতে হবে কোনটা, বীজগণিতের সূত্র বলি, এখান থেকে 2 মার্ক আসে। তারপরে সরল সমীকরণ, এখান থেকে 1 মার্ক থাকেই, তার মানে এখান থেকে 3, দেখেন আসে কিন্তু টোটাল 3, অনেক সময় 4 চলে আসে। যখন 4 চলে আসবে তখন এই যে 4টা থেকে যে কোনো একটা থেকে একটা ম্যাথ দিয়ে দিবে। এই জন্য এইখান থেকে আপনি সহজ সহজ ম্যাথগুলো করবেন, দ্বারা, সূচক, লগারিদম, উৎপাদক বিশ্লেষণ থেকে সহজ সহজ ম্যাথগুলো আমরা করব। তাতে আমাদের কি হয় যে এখান থেকে 3 তো আমরা পাবোই, আর এখান থেকেও আপনি ধরে নেন যে 4-এ 4ই পাইতেছেন জ্যামিতি থেকে। এখন আসেন সবচেয়ে বড় যে পার্টটা, যেটা থেকে আমরা সবাই ভয় পাই, পাটিগণিত থেকে কি কি পড়তে হবে টোটালি, এর বাইরে কিন্তু প্রশ্ন আসে না। তো আজকে কিন্তু একদম জিরো থেকে, আবারও বলতেছি এগুলা কিন্তু আমি লাইভ ক্লাসে শেষ করে দিব, প্রত্যেকটা অধ্যায় লাইভ ক্লাসে শেষ করে দেওয়া হবে। যদি আপনি মনে করেন যে এখনো আপনার প্রস্তুতি শুরু করেন নাই বা শুরু করবেন, তো তারাও কিন্তু জয়েন হতে পারেন, যে প্রথম থেকে। আর পরীক্ষা হবে সামনের সপ্তাহ থেকে, রেগুলার পরীক্ষা হবে। তো এখন দেখেন এখানে কোথায় কোথায় থেকে প্রশ্ন হয়, পাটিগণিতের সংখ্যার ধারণা থেকে দেখেন কোন জায়গা থেকে প্রশ্ন হয়। সংখ্যার ধারণা থেকে 2টা জায়গা থেকে প্রশ্ন, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, প্রাইম নম্বর যেখান থেকে, যে এই যে মৌলিক সংখ্যা, আর একটা প্রশ্ন হয় আপনার ওই যে অজানা সংখ্যা নির্ণয়, এই 2 জায়গা থেকে প্রশ্ন হয়। তার মানে এখান থেকে কিন্তু অনেক সময় 1, অনেক সময় 2 মার্ক চলে আসে, বেশিরভাগ সময় 2 আসে সংখ্যার ধারণা থেকে। সংখ্যার ধারণা মানে প্রথম যে অধ্যায়টা বাস্তব সংখ্যা, ওইখান থেকে। ওইটা কিন্তু অনেক বড় অধ্যায়, কিন্তু সব কিন্তু পড়তে হবে না। কি কি পড়তে হবে আমি দাগিয়ে দিব বই থেকে, জব ম্যাথ বই থেকে আমি বলে দিব যে এই বিষয়গুলো পড়বেন। তার মানে এখান থেকে আমরা বেশি কিছু পড়বো না। কি পড়বো? মৌলিক সংখ্যা, আর আপনার পড়বো যে ওই যে কি বললাম, যে অজানা সংখ্যা নির্ণয়, যে একটি সংখ্যার দ্বিগুণের সাথে একটি সংখ্যার 5 গুণ যোগ করলে কত হয়, বা একটি সংখ্যার এত অংশ থেকে এত অংশ বিয়োগ করলে কত হয়, এই বিষয়গুলো থেকে এখানে ম্যাথ আসে। এটা গেল সংখ্যার ধারণা, এখান থেকে 1 আসে, 2 আসে। আর লসাগু গসাগু থেকে এখান থেকে 100% 1 মার্ক আসবে, এখান থেকে 1 মার্ক পাবেন। লসাগু গসাগু থেকে 1 মার্ক আসবেই, এটা শিওর থাকেন। অনুপাত, দেখেন অনুপাত থেকেও 1 মার্ক আসবে, প্রাইমারিতে অনুপাত থেকেও আপনি কিন্তু 1 মার্ক পেয়ে যাবেন। অনুপাত কিন্তু টোটালি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন এই বিষয়গুলো থেকে মার্ক আপনার কিন্তু ছুটবে না, আসবেই। এরপরে ভগ্নাংশ, এখান থেকে 1 মার্ক আসবেন। ভগ্নাংশ বলতে কোনগুলা, বুঝে ছোট ভগ্নাংশ নির্ণয়, মানে বড় ভগ্নাংশ, নিচের কোনটি বড় ভগ্নাংশ, নিচের কোনটি ছোট ভগ্নাংশের টেকনিক শিখাইছি, এটার উপর আছে ক্লাস দেব। আর হচ্ছে আপনার গিয়া ভগ্নাংশের গুণ, যোগ, বিয়োগ, এগুলা থেকে 1 মার্ক আসে, 1 বা অনেক সময় 2ও আসে।
অনেক সময় দুইও আসে, যেমন নিচের কোনটি ছোট ভগ্নাংশ এরকম দিল বা নিচের কোনটি বড় ভগ্নাংশ এরকম দিল, বা সাথে একটা আরেকটা ভগ্নাংশের একটা গুণ রিলেটেড অঙ্কগুলো দিয়ে দেয়। এরপর আছে শতকরা থেকে 1 থেকে 2 মার্ক আসে। শতকরা থেকে দেখেন, শতকরা থেকে কত আসে? 1 থেকে 2 মার্ক। লাভ ক্ষতি থেকে আসে 1 মার্ক, 1 মার্ক মাস্ট আসবে এখান থেকে। সুদ আসল থেকে 1 মার্ক আসে। আর দেখেন যেখানে সময়, দূরত্ব, বেগ, এই তিনটা থেকে আসে 1। আর কাজ আর সময় থেকে আসে 1। মানে এটা কিন্তু টোটালি ঐকিক নিয়ম থেকে, মানে ঐকিক নিয়ম থেকে 2 মার্ক থাকে, কিন্তু এখানে ভাগ আছে। তার মানে আমরা এখান থেকে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা টপিকস, এই 9 টপিকস থেকে 11 12 মার্ক থাকে। মানে ধরতে পারেন যে প্রতিটা টপিকস থেকে প্রায় 1 বা 2 করে এরকম আসে, 2 একটা থেকে। আর এইখানে দেখেন বীজগণিত কিন্তু সবচেয়ে ছোট সিলেবাস, আবার বলতেছে বীজগণিত আর জ্যামিতি। আপনি একটা জিনিস দেখেন, এইখানে 11 মার্ক বা 12 মার্ক, 12 বা 11 পাটিগণিত থেকে, আর এই দুইটা পার্ট মিলে কিন্তু আপনার হইতেছে কত, এখানে 3 আর 4 7 বা 8 মার্ক আসে, 7 বা 8 মার্ক জ্যামিতি আর বীজগণিত থেকে। এখন আপনার গুরুত্ব কিন্তু এটা, কিন্তু এখানে কিন্তু হিউজ পরিমাণ ম্যাথ আছে, কিন্তু সব ম্যাথ মানে একটা অধ্যায়ের সব আপনার করতে হবে না, দেখে দেখে আমরা করব, যে যাতে আপনার দেখা যায় যে যাদের বেসিক দুর্বল বা ম্যাথ দেখে ভয় পান বা ম্যাথের কারণে জব হচ্ছে না, তাদেরকে বলবো যে আপনি প্রথম থেকে, আজকে প্রথম ক্লাসটা হবে, এই প্রথম ক্লাস থেকে শেষ অবধি সর্বোচ্চ হলে কয়টা, হয়তো 25-30টা লাইভ হবে। 30টা লাইভ ক্লাস যদি করি, 30টার বেশি মনে হয় হবে না, হ্যাঁ 30টা বা আরো 5টা বেশি হতে পারে বা কমও হতে পারে। তো দেখা গেল যে এখান থেকেই দেখা যাবে যাদের বেসিক দুর্বল তারা হয়তো দেখা যাবে 15 16 বা 17 পেয়ে যাবেন বা 18 পেয়ে যাবেন। আর যাদের বেসিক ভালো, আবারও বলতেছি, তারা 20-20 পাবেন যদি একটু লেগে থাকেন। তো আপনাকে কি করতে হবে, হ্যাঁ আজকের ক্লাসটা কেন আমি বলছিলাম, আমি যে এই জিনিসগুলা এতক্ষণ আমি এই জিনিসগুলা রিসার্চ করলাম, যে কোন কোন অধ্যায় কিভাবে আমি করাবো, মানে একদম টোটালি সেম ভাবে ইংলিশেরটা বানানো হয়েছে। ইংলিশের ক্লাস আজকে হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাম আজকে আসতে পারেন নাই, হয়তো বা দেখা যাবে যে শনিবারে ক্লাস হবে, তো ওই দিন সব দিয়ে দেওয়া হবে। ইংলিশের জন্য আমি দেখলাম যে আপনার ইংলিশে একটা জিনিস আমি পেলাম ওইখানে করে, যে মজার একটা জিনিস পেলাম। আপনার দেখা গেলো যে ইংলিশে গ্রামার থেকে আসে মাত্র 8 থেকে 9 মার্ক ইংলিশে। দেখেন আমরা গ্রামার নিয়ে শুধু কিন্তু ব্যস্ত থাকি। এদিকে দেখলাম যে আপনার 11 থেকে 12 মার্ক আসে মুখস্থ পাঠ থেকে। গ্রামার থেকে আসে মাত্র ইংলিশে 8 থেকে 9 মার্ক, আর 11 থেকে 12 আসে মুখস্থ, আর 1 আসে লিটারেচার থেকে, এক আসে লিটারেচার দেখেন। আর আপনার 11-12 আসে, এখন বলতে পারেন মুখস্থ কোনগুলা, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং চেকিং, তারপরে হচ্ছে আপনার ফ্রেজ এন্ড ইডিয়মস, আর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার কি দেখলাম ট্রান্সলেশন। এইখান থেকে আসে 11-12 মার্ক। দেখেন আপনি যদি সিস্টেম ওয়াইজ পড়ে যান, এগুলো কিন্তু আমরা এইভাবে পড়াবো। আর 8 থেকে 9 মার্ক আসে টোটাল কই থেকে, গ্রামার থেকে। 8 থেকে 9 মার্ক গ্রামার থেকে আসে, এখান থেকে 2 আসে প্রিপোজিশন থেকে, 3 আসে সেন্টেন্স কারেকশন থেকে। দেখেন 3 আর 5 কিন্তু এখানে হয়ে যায়, আর বাকি সবগুলো থেকে আসে 4 মার্ক বা 3 মার্ক। তো গ্রামারের চেয়ে কিন্তু এই পার্টটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা, 11 যে আপনার মুখস্থ যে পাঠটা। যারা মুখস্থ পারেন, মেয়েদের মধ্যে অনেকে কিন্তু মুখস্থ বিদ্যায় অনেক ভালো, তারা কিন্তু ইংলিশে ভালো করতে পারেন। শুধু গ্রামারের দিকে মানে নজর দিয়ে ভাই এটা বুঝি না, এটা করি না, ওইটা করি না, ওইখানে কতগুলো মার্ক আপনি দেখছেন। আমি মানে এই জিনিসটা আজকে আমার মানে একদম টোটালি নজরে আসছে, আমি যখন দেখলাম যে জিনিসগুলো রিসার্চ করে যে এই বিষয় হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনাকে করতে হবে। আর আমরা আজকে টোটালি আজকে যে ক্লাসটা হবে আমি আপনাকে বলি, আজকের ক্লাস থেকে প্রাইমারিতে 1 মার্ক পাবেন। এইভাবে আমরা এইভাবে আগাবো, যে আজকের ক্লাস থেকে ম্যাথের আজকের ক্লাস থেকে আপনি 1 পাবেন, যে ক্লাসটা আমি আজকে নিব। তো আজকে কিন্তু টোটালি আমরা কি কোন পার্টটা শেষ করবো আমি আপনাকে বলি। এই যে ভগ্নাংশ যে পার্টটা, যেহেতু আগের পার্টগুলো নিয়ে এই সমস্ত পার্ট নিয়ে, যেমন সংখ্যার ধারণা, লসাগু, অনুপাত, শতকরা, লাভ ক্ষতি, সুদ আসল, এগুলা নিয়ে এই যে কাজ, এটা নিয়ে এটা মানে এগুলা নিয়ে মোটামুটি ক্লাস হয়েছে। এই জন্য আমি চাইতেছি ভগ্নাংশ নিয়ে আমরা টোটালি ক্লাস নেই, এই ভগ্নাংশ পার্টটা আমরা আগে শেষ করবো। আজকে এখান থেকে 1 থেকে 2 মার্ক আসে, কিন্তু আজকের ক্লাস থেকে আপনি 1 পাবেন। আজকের যে ক্লাসটা এখান থেকে 1 পাবেন। আর যে সিলেবাসটা, এই সিলেবাসটা আমরা টোটালি সমাধান করব, মানে টোটালি শেষ করব। আজকে আমরা দেখেন ভগ্নাংশ পার্টটা মানে শুরু করতেছি, ভগ্নাংশ পার্টটা শুরু করতেছি। আর আমরা কই থেকে করব টোটালি, কিন্তু এই যে আমরা আবারও কিন্তু বলছি, যারা 0 থেকে প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন তারা এই 3টা বই নিতে পারেন। এই যে জব ম্যাথ বইটা সব কিন্তু পড়তে হবে না, যা যা পড়তে হবে আমি বলে দেবো। জব ম্যাথ বইটা যদি টোটালি আপনি পড়তে পারেন, তাহলে যে কোনো চাকরির জন্য, যে কোনো চাকরিতে আপনি ম্যাথে 100% মার্ক পাবেন। আর প্রাইমারির জন্য কি কি পড়তে হবে আমি দাগিয়ে দিচ্ছি, এই বিষয়গুলো পড়তে হবে, এর বাইরে পড়তে হবে না। তো আমরা কিন্তু এই বইটা থেকে পড়াবো। সেম ভাবে ইংলিশের জন্য এটা থেকে পড়লে ইনশাল্লাহ হবে। আর বাকি সকল বিষয়ের জন্য দেখেন এই বই থেকে 40 মার্ক,
এটা যে ডাইজেস্ট বই, এইখানে 40 মার্ক, দেখেন এইখানে 20 মার্ক আর এইখানে 20 মার্ক। একটু বুঝে বুঝে পড়াশোনা করেন, যাদের কাছে বইগুলো আছে শুধু টেবিলে না রেখে আমাদের ক্লাসগুলো করেন আর পড়তে থাকেন। আর আপনি চাইলে যারা এখনো নেন নাই অনলাইনে কালেক্ট করে নিতে পারবেন বইগুলা। আমরা ক্লাস শুরু করে দিব, হ্যাঁ, বই নিয়ে বেশি কথা বলবো না। দেখেন প্রথমে আমরা করব যে আজকের ক্লাসটা আবারও বলতেছি যে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যে প্রশ্নগুলো ছিল, আমি কিন্তু এইটা করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আপনার হাতে টাইম আছে, যদি পরীক্ষা হয়ে যেত তাহলে তো কিছু করার ছিল না, যেহেতু সুযোগ পাইছেন কাজে লাগাতে পারেন। আমরা এই যে ভগ্নাংশ, এই অধ্যায়টাকে এই যে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে কিন্তু সব পড়তে হবে না, কোন কোন নম্বরে ম্যাথ করবেন বা কি কি করবেন ওইটা কিন্তু আমি কিন্তু বলে দেব। এখানে আমি শুরু করব আজকে এই যে যে ম্যাথগুলো নিয়েছি প্রাইমারির জন্য, এই ম্যাথগুলাই, এর বাইরে করতে হবে না ভগ্নাংশ থেকে। দেখেন টাইপ 3 থেকে করব, টাইপ 4 থেকে করব, আর আমরা টাইপ 2 থেকে কিছু অঙ্ক করব, এগুলা করলেই হবে। প্রথমে বলছে যে বড় ভগ্নাংশ নির্ণয়, কোন ভগ্নাংশটি বড়। অনেকে বলতেছিলেন যে ভাই এগুলা মিলাইতে পারি না, আমি কিন্তু সবগুলা নিয়েছি, বইয়ের মধ্যে যতগুলো আছে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম, এই যে কোন ভগ্নাংশটি হ্যাঁ ক্ষুদ্রতম, কোন ভগ্নাংশটি বৃহত্তম, এটা বলছে কোন ভগ্নাংশটি বৃহত্তম, এই যে কোন ভগ্নাংশটি বৃহত্তম, কোনটি বৃহত্তম, কোনটি বৃহত্তম। এইখানে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রাইমারিতে আসছে। হ্যাঁ, প্রথমে আমরা প্রাইমারির একটা ধরে যদি মানে এগিয়ে যাই, যে একটা মনে করেন আমরা এই প্রশ্নটাই আমরা প্রথমে সমাধান করব। আবারও বলতেছি, মনে করেন যে প্রথমে আমি এই প্রশ্নটাই সমাধান করব। প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদাভাবে বেসিক দিব, আপনার কোনো কিছু কিন্তু মনে রাখতে হবে না। আজকে কিন্তু কমেন্ট পড়ার টাইম নেই, সত্যিকার কথা, যে যেভাবে সিলেবাসটা করছি আমি চাচ্ছি যে এইভাবে সিলেবাসটা শেষ করে দেওয়ার জন্য। যদি শেষ করে দিতে পারি তাহলে আমার মাঝেও একটু শান্তি লাগবে, আমার নিজের একটু ভালো লাগবে। এখন দেখেন আমি এই প্রশ্নটা প্রথমে সমাধান করব যে নিচের কোন ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। এটা আছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2009 আসছে। এখানে কি আমরা কি বলছিলাম, বৃহত্তম ভগ্নাংশ নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি আছে। আপনি উপরে একটা শূন্য দিয়ে করতে পারেন বা পার্থক্য দেখে করতে পারেন। পার্থক্য দেখে করলে অনেক সময় দেখা যাচ্ছে ভুল হয়, অনেক সময় না, হঠাৎ হয়তো 100টার মধ্যে পার্থক্য দেখে করছেন, হয়তো দুইটা আপনার অ্যান্সারের সাথে নাও মিলতে পারে, কিন্তু যেন মিলে ওই বিষয়টা আমি করব। এখানে আমরা নর্মালি কি করতাম যে পার্থক্য দেখতাম, এই দুইটার পার্থক্য 3, এই দুইটার পার্থক্য দেখেন 4, ঠিক না, এই দুইটার পার্থক্য 3, এই দুইটার পার্থক্য 4, আবার এই দুইটার পার্থক্য 5, আবার এই দুইটার পার্থক্য 6। বৃহত্তম বললে আমরা সবচেয়ে পার্থক্য ছোট দেখবো কার, সবচেয়ে পার্থক্য ছোট দেখতেছি এইখানের। কিন্তু যদি পরপর সংখ্যা থাকে, যেমন 1 আছে, পার্থক্য 1 বেরিয়েলো, আবার আরেক জায়গায় 2 বেরিয়েছে, এক জায়গায় 3 বেরিয়েছে, আরেক জায়গায় 4 বেরিয়েছে, এক জায়গায় 4 বেরিয়েছে, আরেক জায়গায় 5, এরকম যদি পরপর যদি থাকে, নিয়মটা মনে রাখার চেষ্টা করবেন। যদি পরপর চলে আসে, যেমন 3 আছে 4 আছে, তাহলে আমাদের বলতে হবে যে এই দুইটা তো অনেক বেশি। এই 3 এবং 4 এর মধ্যে দেখেন 3 এবং 4 এর মধ্যে একটা বড় ভগ্নাংশ হবে। আবার বলতেছি, যার পার্থক্য সবচেয়ে ছোট হবে সেই, নরমাল যেটা নিয়ম, সেই হবে কি ছোট বড় ভগ্নাংশ। কিন্তু এখানে পার্থক্য যদি পরপর সংখ্যা চলে আসে, যেমন 3 এবং 4 আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা ছোট ভগ্নাংশ হবে, যে কোনো একটা বড় ভগ্নাংশ হবে বৃহত্তম। যেগুলোর পার্থক্য আরো বেশি ওগুলো এমনিতেই বাদ। এখন দেখেন এই দুইটার মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটা হবে, এটা আমরা দুইটা থেকে নির্ণয় করতে পারি। যার লব বড়, যার লব বড়, এই দুইটার মধ্যে কার লব বড়, দেখেন 3 লব বড়, এই যে এটা কিন্তু লব বড়, তার মানে এইটা হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ এখানকার সবগুলোর মধ্যে। এই দুইটা কেন বাদ দিলাম, এদের পার্থক্য এই দুইটার চেয়ে অনেক বেশি। এই দুইটা আমরা দেখলাম যে একটা 3 আর একটা 4, পরপর সংখ্যা চলে এসেছে। পরপর সংখ্যা আসলে আমাদের কার দিকে তাকাতে হবে, উপরে লবের দিকে। লব কোনটা, উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। যেমন এখানে 3 লব 7 হর, এখানে 2 লব 5 হচ্ছে হর, 2/5, আরেকটা আছে 3/7। আমরা দেখলাম এইটার পার্থক্য হচ্ছে, পার্থক্য মানে দুইটার বিয়োগফল 3, আবার এটার হলো 4। যেহেতু পরপর সংখ্যা আসছে তাহলে আমাদের লবের দিকে তাকাইতে হবে, এটার লব এটা থেকে বড়, তার মানে আমরা মোটামুটি শিওর যে এইটাই হবে বৃহত্তম ভগ্নাংশ। এটা গেল। এখন আসেন আসলে বড় কিনা আমরা দেখি, এই দুইটার মধ্যে আসলে কে বড়, 2/5 আর 3/7। অ্যাকচুয়ালি যদি বের করতে চান এখানে একটা শূন্য দিয়ে দিবেন, এখানে একটা শূন্য দিয়ে দিবেন। এখন ভাগ করে দেখেন কে বড় হইতেছে, দেখেন তো 4 5 20, এটাকে ভাগ করলে 4 হয়, আর এটাকে ভাগ করলে 4 7 28, দেখেন 28, 4 পয়েন্ট সামথিং হইতেছে না, 4 পয়েন্ট কিন্তু দশমিকের পরে কিন্তু প্লাস সামথিং আছে, এটার মধ্যে কিন্তু শুধু 4, দেখেন 4 7 28, 4 পয়েন্ট কিন্তু সামথিং চলে এসেছে। তার মানে আমরা এইভাবে যদি চেক করে দেখি, আপনার যদি সন্দেহ হয় যে আপনি একটা শূন্য দিয়ে চেক করে দেখলেন আসলো কি 4, এটাকে ভাগ করলে বরাবর 4 আসতেছে, আর এটাকে ভাগ করলে 4 পয়েন্ট সামথিং আসতেছে, কারণ 4 7 28 2 কিন্তু বেশি থাকছে। তো তার মানে এইটাই কিন্তু বড় ভগ্নাংশ, আর দুইটা কিন্তু হবে না। এটা দেখেন 1 নম্বরটা ক্লিয়ার কিনা, 1 নম্বরটা ক্লিয়ার কিনা। এগুলা নিয়ে অনেকের প্রশ্ন ছিল, এগুলা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই মিলে না।
বলেন এটা এই 8 নম্বরটায় কারো কোনো প্রবলেম আছে কিনা, আমি প্রত্যেককে সমাধান করে দেবো, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথগুলা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বৃহত্তম ভগ্নাংশ, ক্ষুদ্রতম ভগ্নাংশ, 1 মার্ক থাকবে। সবাই একটু শেয়ার করে দেন যারা পরে জয়েন হয়েছেন, হ্যাঁ টোটালি শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে আজকের ক্লাসটা আবারও বলতেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হবে। বলেন যদি একজনও যদি বলেন যে আমার ক্লিয়ার না, তাহলে আমি আবার করব, কোনো সমস্যা নেই, কিন্তু এটা ক্লিয়ার করে যেতে হবে, এখান থেকে মার্ক পেতে হবে আপনাকে, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, দুইজনে বলছেন আবার বলবো, ওকে আবার এটা করব। এইখানে দেখবেন যে এই দুইটার পার্থক্য কত, দেখেন তো 5 থেকে 3 বাদ দিলে কত থাকে, 5 থেকে 2 বাদ দিলে 3 থাকে। আবার এইখানে 7 থেকে 3 বাদ দিলে 4 থাকে। এইখানে দেখেন 9 থেকে 4 বাদ দিলে 5 থাকে। এইখানে 11 থেকে 5 বাদ দিলে 6 থাকে। আমরা তাকাবো সবচেয়ে ছোট, মানে এখানে পার্থক্য যার সবচেয়ে কম হবে, মানে যে এই সংখ্যাটা, যে সংখ্যাটা আমরা পেলাম, এটা যার সবচেয়ে কম হবে সেই হচ্ছে বড় ভগ্নাংশ। আমাদের নর্মাল যেটা কন্ডিশন এইটা, আমরা দেখলাম সবচেয়ে বড় হচ্ছে এইটা, তার মানে আমরা বলতে পারতাম যে এটা বড় ভগ্নাংশ। কিন্তু যদি দেখবেন যে পার্থক্য পরপর সংখ্যা আছে, সবচেয়ে ছোট 3, 3-এর পর আবার দেখবেন 4 আছে, বা সবচেয়ে ছোট 1 আসলো, এরপর 4 হলো, তখন কিন্তু আমরা বলতে পারবো না যে এইটাই বড়, কারণ এইটা আমাদের কম্পেয়ার করতে হবে। এই খ নম্বরটা আমাদের, যেহেতু এটার পার্থক্য 3, এটার পার্থক্য 4, এই দুইটার মধ্যে একটু কম্পেয়ার করতে হবে। এখানে 2 আর 5 আর 3/7, এটার পার্থক্য 3, এটার পার্থক্য 4। এখানে আপনি যদি তাকিয়ে দেখেন যে এটার লবটা বড়, এটার লব উপরে যেটা থাকে 3, এটা লব, কারণ এই 2 এর থেকে দেখেন এই 3টা হচ্ছে বড়, কিন্তু এটার পার্থক্য ছোট হওয়া সত্ত্বেও এটা কিন্তু বৃহত্তম ভগ্নাংশ হয়ে গেল। কিভাবে হলো ওইটা তো আমি বললামই, যে পার্থক্য ছোট, পার্থক্য সবচেয়ে যার ছোট হবে সেটাই বৃহত্তম ভগ্নাংশ। যদি পরপর সংখ্যা আসে তাহলে লবের দিকে তাকাইতে হবে, যার লব বড় হবে ওই দুইটার মধ্যে সেই হবে বড় ভগ্নাংশ। অথবা আপনি এইভাবে করতে পারেন যে আমরা এই দুইটা তো আমরা জানলাম যে ওই দুইটা তো হবেই না, কারণ ওদের পার্থক্য বেশি, এই দুইটার মধ্যে যে কোনো একটা বৃহত্তম হবে। এই জন্য আমি উপরে একটা করে শূন্য দিয়ে দিব, যে কোনো অঙ্কের ক্ষেত্রে শূন্য দিয়ে আপনি ভাগ করেন, এখানে ভাগফল 4 আর এখানে ভাগ করেন, দেখেন 4 7টা কত 28 হইতাছে না। 30কে যদি ভাগ করেন যায় 7 বার, দেখেন 30কে যদি ভাগ করি, এটা অনেকে মনে হয় বুঝেন নাই, 4 7টা 28, কেটে এলে থাকে কত 2, এখানে যায় না, এই জন্য কত একটা দশমিক দিয়ে আপনি এখানে শূন্য নিতে পারেন না, বলেন এই জন্য এখানে একটা দশমিক দিয়ে এখানে কিন্তু সামথিং আসতেছে আরো, মানে 4, মানে 4 দশমিক সামথিং আসে, আর এখানে শুধু 4 আসে ভাগফল, তার মানে বড় হইতেছে এটা। ঠিক আছে, এটা আশা করি ক্লিয়ার। আমরা চলে যাবো, আমরা প্রত্যেকটাই করবো। এরপরে যেটা আছে দেখেন, এটা প্রাইমারিতে আসছে, এই যে প্রাইমারিতে 2010 আসছে, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, আবার বলতেছি কোনটি বৃহত্তম, একটু খেয়াল করবেন। এই দুইটার পার্থক্য কত দেখেন 1, এই দুইটার পার্থক্য কত 3, এই দুইটার পার্থক্য কত 1, এই দুইটার পার্থক্য কত 2। এখানে একটা নিয়ম শিখবো, যদি দেখেন যে দুইটার সেম পার্থক্য চলে এসেছে, দুইটা ভগ্নাংশ আসছে কিন্তু সেম পার্থক্য চলে এসেছে, তাহলে ওই দুইটা থেকে যে কোনো একটা উত্তর হবে, ওই দুইটা থেকে যে কোনো একটা উত্তর হবে, যে আর অন্য কোনো কিছু আমরা দেখার দরকার নাই, দুইটার পার্থক্য সেম। মানে 99% ম্যাথে এইটা হয়, এগুলো টেকনিক, হ্যাঁ, যে দুইটার পার্থক্য কিন্তু আমরা দেখতেছি, এইটার পার্থক্য আর এইটার পার্থক্য সেম, তার মানে এই দুইটার যে কোনো একটা উত্তর হবে। কিন্তু এখানে দেখেন যদি পার্থক্য সেম, আমরা কার দিকে তাকাবো, লবের দিকে তাকাবো, এটার লব 3 আর এটার লব হইতেছে কত 6, তাহলে বড় কে, এইটা বড়, এটার লব যেহেতু বড় এইটা বড়। অথবা আপনি যদি যে ভাগ পদ্ধতিতে যান, এই যে 4 আর এখানে কত 6/7, এখানে শূন্য দেন, এখানে শূন্য দিলাম, শূন্য দিয়ে ভাগ করেন, 4 7টা 28, মানে এখানে হইতেছে 4 দশমিক সামথিং, আর এখানে কত হইতেছে 7 8 56 8 দশমিক সামথিং। এইভাবেও কিন্তু শূন্য বসিয়েও কিন্তু করতে পারেন, এইটাই কিন্তু বড় আসে। এটা কিন্তু দেখেন উপরে যখন এই যে 3/4 আর এখানে আসছিল 6/7, আমরা এটা বড় বের করতে হলে উপরে একটা শূন্য দিব, এখানে একটা শূন্য দিব, এরপরে ভাগ করেন 4 7টা কত 28, মানে 4 দশমিক সামথিং আসে, আর এখানে 7 8 56 দেখেন 8 দশমিক সামথিং, তার মানে এটাই কিন্তু বড়। দুইটার পার্থক্য কিন্তু সমান ছিল, দুইটার পার্থক্য যখন সমান হবে তখন আর পরপর সংখ্যা দেখবো না, দুইটা ভগ্নাংশের পার্থক্য যদি সেম আসে ওই দুইটার যে কোনো একটা অ্যান্সার হবে, ওই দুইটা আমরা বের করে নেব। দেখেন এটা ক্লিয়ার কিনা, সবাই একটু শেয়ার করে দেন ক্লাসগুলা। আড়াআড়ি গুণ করে করতে পারেন, হ্যাঁ, কিন্তু আড়াআড়ি গুণ করতে আপনার কয় মিনিট লাগবে বলেন, 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আপনি প্রাইমারিতে যখন ম্যাথ করতে যাবেন, প্রাইমারিতে 20টা ম্যাথ আসে, দেখেন আপনার আরো 60টা অন্যান্য প্রশ্ন, টোটাল সময় কিন্তু 60 মিনিট। তো 20টা ম্যাথের জন্য আপনি কয় মিনিট দিবেন, 20টা ম্যাথ সর্বোচ্চ হলে 20 মিনিট নিতে পারবেন, বাকি 60টা প্রশ্ন আপনার দাগাতে হবে 40 মিনিট। আপনার এই জিনিসটা বুঝতে হবে, প্রাইমারি পরীক্ষায় যে ম্যাথগুলো আসে মোটামুটি সবাই পারে, কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে পারে না, এটা হচ্ছে সমস্যা, আপনাকে নির্দিষ্ট টাইমের মধ্যে পারতে হবে।
বইয়ের পেজ নম্বরটা সবাই একটু বলে দিন। অনেকে বলতেছে বইয়ের পেজ নম্বর কত। আচ্ছা দেখেন, এটা গেল 7 নম্বরটা। আমরা 6 নম্বরটা, যে অনেকে বলতো যে ভাই আপনার নিয়মে মিলে না কিনা আমি একটা দেখবো। এইখানে দেখেন আগের মতোই, এটার পার্থক্য 1, এই দুইটার পার্থক্য 1। পার্থক্য যদি না বুঝেন দেখেন নিচেটা থেকে উপরেরটা বিয়োগ দেন, এই দুইটার পার্থক্য 1, আবার এইটার পার্থক্য দেখেন 2। আমি বলছিলাম না, দেখেন পার্থক্য যদি সেম থাকে তাহলে এদের যে কোনো একটা উত্তর হবে। যেহেতু পার্থক্য এদের প্রত্যেকটারই সেম, এটা কিন্তু 2009 আসছে, আগেরটা কিন্তু 2010 আসছিল প্রাইমারিতে। দেখেন এইখানে যে পার্থক্য যেহেতু সেম, আমরা কার দিকে তাকাবো, কার লব বড়, এইটা লব, এইটা লব, এইটা লব, এই তিনটার মধ্যে কারটা বড়। দেখেন তো লব, এই যে এইটা গ নম্বরটা লব বড়, তার মানে গ নম্বরটা উত্তর। মিলতেছে কিনা বলেন? সবাই একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ, যারা নতুন জয়েন হয়েছেন একটু শেয়ার করবেন। আমরা কিন্তু আজকে কিন্তু অনেক বেশি মানে জয়েন আছি। দেখেন এটা ক্লিয়ার কিনা 6 নম্বরটা? সবাই যদি ক্লিয়ার বলেন আমি পরেরটা চলে যাব। হ্যাঁ, পার্থক্য যার সবচেয়ে ছোট সেই হবে বৃহত্তম। পার্থক্য সবচেয়ে ছোট, এখানে যদি বৃহত্তম লেখা থাকে তাহলে পার্থক্য দেখবেন কার ছোট, ওইটা। আর পার্থক্য যদি দুইটার বা তিনটার সেম আসে তাহলে দেখবেন কার লব বড়। লব কোনটাকে বলা হয়, মানে এইটা, এটাকে বলা হয় লব, আর নিচেরটাকে বলা হয় হর। এটা লব, নিচেরটা হচ্ছে হর। যখন পার্থক্য দেখবেন যে দুই তিনটার সেম চলে এসেছে তখন দেখবেন যে কার লব বড়, তাহলে ওইটাই হবে সঠিক উত্তর। আর এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে আমরা পার্থক্য দেখে নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, কারো মনে সমস্যা নাই 6 নম্বরটা। এরপর 7 নম্বরটা, অনেকে আমাকে বলতেছিলেন যে এর আগে যখন আমি মানে এইগুলা করছিলাম তখন বলতেছিলেন যে ভাইয়া এইভাবে মিলে না, কয়েকটা সূত্র তো আছে এখানে, কয়েকটা জিনিস ফলো করতে হয়, না মিললে। আপনি দেখেন যে এইটা, এই দুইটার পার্থক্য কত, দেখেন 1, এই দুইটার পার্থক্য কত 1, আবার এই দুইটার পার্থক্য কত 2, এই দুইটার পার্থক্য কত 5। তাহলে এইগুলো আমাদের দেখার দরকার নেই, যেহেতু দুইটা সেম পেয়ে গেছি। এইটার দেখেন পার্থক্য 1, এইটার পার্থক্য 1, তাহলে দুইটাই পার্থক্য সেম। এটা কিন্তু 2012-তে আসছে, দেখেন প্রতি বছরই প্রায় আসে এখান থেকে, তো 2012-তে আসে। তো এখানে দেখেন যেহেতু পার্থক্য দুইটার সেম, তাহলে বড় কে হবে, যার লব বড়। এখানে দেখেন লব 1 আর এইটার লব কত 4, তাহলে আমরা বলে দিতে পারি 4/5 হচ্ছে বড়। ঠিক আছে, এইভাবে পার্থক্য দেখে আমরা কি বুঝলাম, এইটা বড়। অথবা আপনি যদি ওইভাবে যদি না করেন, আপনি যদি আরো কনফার্ম হতে চান, এই যে 1/2 4/5 ভগ্নাংশ দুইটা লিখবেন, লেখার পর উপরে একটা করে শূন্য দিবেন, একটা করে শূন্য দিবেন। এটাকে এটা দ্বারা ভাগ করলে কত 5, আর এইটাকে 40-কে এটা দ্বারা ভাগ করলে হয় 8। তাহলে বড়কে দেখেন তো 4/5ই তো বড়, এইটাই কিন্তু বড় পেলাম। তাও মানে আপনি এইটাও ফলো করতে পারেন, ওভার শিওর হওয়ার জন্য আপনি এই টেকনিক ফলো করতে পারেন, যে উপরে একটা শূন্য দিয়ে ভাগ করে দেখবো যে পার্থক্য আসলে কার বেশি। আর আরেকটা কথা বলি, আপনারা জানেন যে প্রাইমারিতে কিন্তু দেখা গেল, আবারও বলতেছি, যে ম্যাথগুলো আসে মোটামুটি সবাই পারে, কিন্তু দেখা গেল যে ওই সময়ের মধ্যে পারে না, আপনাকে সময়ের মধ্যে পারতে হবে। আপনি জানেন যে কি হবে, মোটামুটি 100 জনের মধ্যে থেকে একজন জব পাবে, 100 জনের মধ্যে থেকে একজন জব পাবে, হয়তো 2জন ভাইবা দিতে পারবে। তো 100 জনের মধ্যে থেকে 2জন ভাইবা দিতে পারবে বা একজন জব পাবে, কারণ যেহেতু 12 লাখ অ্যাপ্লিকেন্ট। তো দেখা যাবে যে ম্যাথগুলো আসে মোটামুটি, আমি বললাম প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নে মোটামুটি সহজ আসে, প্রাইমারিতে যে প্রশ্নগুলো আসে। তো সমস্যা হচ্ছে যে ওই সময়ের মধ্যে 80টা প্রশ্ন, সময় হচ্ছে 60 মিনিট, আপনি বুঝতেছেন কিছু, 80টা প্রশ্ন, এখানে আবার 20টা ম্যাথ দেওয়া থাকে, আর 40টা আদার প্রশ্ন, না 60টা আদার প্রশ্ন। দেখেন এই 60টা প্রশ্নের জন্য আপনি 40 মিনিটের নিচে তো আর এই 60টা প্রশ্ন আপনি দাগাতে পারবেন না। আর এই 20টা ম্যাথ আপনি কয় মিনিটে করবেন, দেখেন 20 মিনিটের নিচে কি করতে পারবেন? আর নর্মাল নিয়মে যদি 20টা ম্যাথ আপনি করতে চান, যেমন এই ম্যাথটা আপনি যদি আর গুণন পদ্ধতিতে করেন, কত সময়ের প্রয়োজন? আর গুণন পদ্ধতিকে আমি পারি না, আমি কেন করাচ্ছি না, কারণ আপনি এইভাবে চাইলে অনেক দ্রুত করতে পারবেন। আর প্রাইমারি যে ম্যাথগুলো আসে সহজগুলা, আমি প্রাইমারি গুলো কেন আগে করাচ্ছি আমি আপনাদের বোঝাচ্ছি, এরপর বিসিএস এর গুলো দেখবো যে বিসিএস এর গুলোর মধ্যে প্রাইমারি গুলোর মধ্যে পার্থক্যটা কি। বিসিএস এর গুলো আমি উপরে রাখছি না, উপরের দিকে যাইতেছে আস্তে আস্তে। এটা দেখেন কারো কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তো আমরা পরেরটা যদি চলে যাই, এখানে দেখেন ভগ্নাংশের মধ্যে বড় কোনটা, এটাও কিন্তু প্রাইমারিতে আসছে 2012-তে। আবার বলতে পারেন ওইটাও 2012-তে আসছে, এটাও হ্যাঁ কয়েকটা ধাপে পরীক্ষা হয় আপনারা জানেন, তো অন্য ধাপে আসছে এটা। এই দুইটার পার্থক্য একটু খেয়াল করবেন, 1, এই দুইটার পার্থক্য কত 5, এই দুইটার পার্থক্য কত 2, এই দুইটার পার্থক্য কত 4। আমি কি বলছিলাম, এখানে দেখেন যে দুইটা সেম আসে নাই, বাট পর পর সংখ্যা আইছে না, এইটার পার্থক্য 1, আবার এই দুইটার এটার পার্থক্য 2।
পরপর সেম সংখ্যা আসলে ওই দুইটা আমাদের কম্পেয়ার করতে হবে কার লব বড়। দেখেন এটার পার্থক্য 1, এটার পার্থক্য 2, এটার লব হচ্ছে 3, এটার লব হচ্ছে 7। দেখেন এইটার পার্থক্য ছোট হওয়া সত্ত্বেও ভগ্নাংশ বড় হয়ে বৃহত্তম ভগ্নাংশ কোনটা হয়ে গেল? এইটা হয়ে গেল, কারণ এইটার লব বড়, এইটার লব বড়। 99% এইভাবে মিলে যাবে আপনার। দুই একটা আসে বিসিএস এর ম্যাথগুলো একটু জটিল টাইপের আসে, একটু ঝামেলা করে, বাট 99% এই সূত্রগুলো দিয়ে মিলে যাবে। এটা দেখেন প্রবলেম হলে আমরা পরে দেখাবো, সমস্যা নেই। এরপর একটা এখানে দেখেন যে নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম। এখানে দেখেন এই দুইটার পার্থক্য 1, আবার এই দুইটার পার্থক্য হচ্ছে 4, এই দুইটার পার্থক্য 5, এই দুইটার পার্থক্য হচ্ছে কত? দেখেন কত? 4। তার মানে দেখেন এই দুইটার পার্থক্য 4, কিন্তু সবচেয়ে ছোট কি এখানে? দেখেন তো সবচেয়ে ছোট কিন্তু এখানে পরপর সংখ্যা কিন্তু নাই, সবচেয়ে ছোট কিন্তু এটা হচ্ছে, তার মানে এইটাই কিন্তু বৃহত্তম ভগ্নাংশ হবে। আর আপনি চাইলে আর গুণন পদ্ধতিতে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, এরপর একটা আসি, এই যে 32তম বিসিএস এটা আসছে, এইটা দেখেন বিসিএস এর গুলা একটু ঝামেলা। আবারও বলতেছি, বিসিএস এর গুলা এই পার্থক্য দিয়ে করাটা একটু ঝামেলা। কেন ঝামেলা আমি যদি বলি, এটা পার্থক্য দিয়ে করলে এটা নর্মালি কি মিলতেছে না, একটু সমস্যা হয়। আবার অনেক ক্ষেত্রে মিলে যায়, যেমন এই দুইটার পার্থক্য 1, আবার এই দুইটার পার্থক্য দেখেন এটাই দেখেন 12/15। 12/15 মানে কি কাটাকাটি করা যায় না? দেখেন তো 3 দিয়ে কাটলে কত হয়? 3 4 12, 3 5 15। এটা হচ্ছে 4/5। দেখেন এই দুইটা, এটা যে কত? 4/5। এই দুইটার পার্থক্য তাহলে কত হয় হিসাবে? কিন্তু এটার পার্থক্য 1 হয়ে যায়, 4/5। আবার এই দুইটার পার্থক্য দেখেন 3 হয়, আবার এই দুইটার পার্থক্য কিন্তু কত হচ্ছে? 4। এটা কিন্তু দেখা যাচ্ছে যে এই দুইটার পার্থক্য 1 হয়, এটার পার্থক্য যেহেতু 12/15 কাটাকাটি করলে কত? 4/3 4 12, এটার পার্থক্য কিন্তু হিসাবে 1 হয়। তো 1 যদি হয়, তারপরও দেখা যায় যে এই যে দেখেন এইটার লব বড়, আর এটার কিন্তু এই যে 4 লব, কিন্তু এটা কিন্তু 4 চলে আসছে, বা আপনি ওইটা দিয়েও করলে মিলবো 4/5। তো দেখা গেল এইটাই কিন্তু বৃহত্তম ভগ্নাংশ। এখানে যাদের কাছে যদি সমস্যা মনে হয়, উপরে 0 দিবেন, 0 দিয়ে ভাগ করবেন, তাহলে আর সমস্যা হবে না। যদি সমস্যা মনে হয়, এখন এই যে এই অঙ্কটাতে একটু ঝামেলা আছে। আমি যখন করলাম তখন দেখলাম যে এই অঙ্কটা পার্থক্য দিয়ে মিলানো যাচ্ছে না, এই অঙ্কটা পার্থক্য দিয়ে হচ্ছে না। কখন মিলবে না আমি আবার বলে দিই, পার্থক্য দিয়ে তখনই মিলতে যাবে না তখন দেখুন পার্থক্য মানে সংখ্যাগুলো অনেক বড়। এটা 5, এটা দেখেন 8, এটা 6, এটা 11, মানে একটু যদি বড় হয়, এটা বিসিএস এর গুলো একটু ঝামেলা থাকে। আপনারা যেমন এই দুইটার পার্থক্য কত দেখেন তো, এই দুইটার পার্থক্য কিন্তু 3, এই দুইটার পার্থক্য হচ্ছে 5, এই দুইটার পার্থক্য 6, আবার এই দুইটার পার্থক্য হচ্ছে 2, 3/5। তো এখন দেখেন 5/8 এদের পার্থক্য পেলাম 3, আবার 3/5 এদের পার্থক্য পেলাম 2। এখন এই দুইটার মধ্যে কে বড় হবে? এই দুইটার মধ্যে কে বড় হবে? আমি বলছিলাম যেহেতু পার্থক্য সমান এসেছে, আপনি উপরের দিকে একটু তাকান, এটার লব আর এটার লব, কার লবটা বড় পাইতেছি? আমরা 5/8 এর লবটা কিন্তু বড় পাইতেছি। তার মানে এইটাই কিন্তু আমাদের হিসাবে বৃহত্তম আসছে, ইভেন কি এইটাই বৃহত্তম ভগ্নাংশ। এখানে কিভাবে আমরা বুঝবো এটা বৃহত্তম কিনা? 8/5 লেখেন, 3/5 লেখেন, এখানে একটা শূন্য দেন, এখানে একটা শূন্য দেন, তাহলে কত? দেখেন তো এটাকে যদি আমরা ভাগ করি, 50কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 6 8 48, তার মানে 6 দশমিক সামথিং। আর 35কে বরাবর কিন্তু 6 হয়ে যাচ্ছে, এটা কিন্তু 6 দশমিক সামথিং আসছে, কারণ 6 8 48। দেখেন 50কে যদি 8 দ্বারা ভাগ করি, 8 দ্বারা 6 8 কত? 48, থাকতে আছে কত? 2, দেন একটা দশমিক, এখানে 0, 8 দ্বিগুণে 16। দেখেন এখানে কিন্তু আরো থাকে, হ্যাঁ 6 দশমিক সামথিং আসে, আর এখানে কিন্তু বরাবর 6, তাহলে ছোটকে যে বরাবর 6, তার মানে এইটা গ নম্বরটা কিন্তু ছোট, এটা কিন্তু বড়। এটা কিন্তু বিসিএস এর ছিল। একটা ম্যাথে আমি একটু প্রবলেম পাইছি, যে ম্যাথটা আমরা যদি একটু উপরে যাই, এই যে এখানে এই ম্যাথটা দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন দেখবেন যে এই যে নিচেরটা দেখেন এটা দ্বিগুণের চেয়ে বেশি, মানে অনেক পার্থক্য কিন্তু অনেক বেশি, এটার চেয়ে এটার পার্থক্য অনেক বেশি, এটার থেকে দেখেন অনেক বেশি না, তো তখন দেখা যাবে যে এই নিয়মে মিলতে চায় না। শুধু এই একটা অঙ্ক পেয়েছি যে অঙ্কটা এই নিয়মে মিলে নাই। আর না মিলার কারণ হচ্ছে এখানে দেখেন এটা 5 না, এটা দ্বিগুণের চেয়ে এটা বেশি, এটার দ্বিগুণের চেয়ে এটা বেশি, এইটার দ্বিগুণের চেয়ে এটা বেশি, আবার এটাতে এমনিতেই দেখেন ওইখানে যেটা আছে এটা
যে এইখানে পার্থক্য 5, এখানে কিন্তু আপনি যদি এত বেশি পার্থক্য থাকে যে দ্বিগুণের চেয়েও প্রত্যেকটাই বেশি হইতেছে, দেখেন প্রত্যেকটাই কিন্তু দ্বিগুণের চেয়ে বেশি যদি হয় তখন কিন্তু আপনি কিভাবে করবেন সেটা আমি দেখাই। ওই যে সার্বজনীন যে নিয়মটা বলছিলাম, এখানে একটা শূন্য দিয়ে দেন, এইখানে শূন্য, এইখানে শূন্য, এইখানে শূন্য, শূন্য দিয়ে আপনি এখন হিসাব করেন, শূন্য দিয়ে হিসাব করেন। এই 50কে 4 দ্বারা 12 দ্বারা ভাগ করলে কত, 4 12 48, তার মানে 4 দশমিক সামথিং, এই যে দশমিক দিলাম। এটাকে যদি, এটা 60কে যদি 13 দ্বারা ভাগ করি কত হয়, 4 13 কত 52, এখানেও কিন্তু 4 দশমিক সামথিং, খেয়াল করবেন এখানেও 4 দশমিক সামথিং, এখানেও 4 দশমিক সামথিং। এখানে আমরা কি জানি যে 5 24 4 24 কত, দেখেন তো 24 আছে না, হ্যাঁ 5 24 কত হয়, 5 বার যায়, এখানে কিন্তু যাচ্ছে 5 বার, তার মানে দেখেন এটা কিন্তু আমাদের 5 বার না, এখানে কত যায়, 110কে যদি 24 দ্বারা ভাগ করেন 24 4 ও 4 দশমিক সামথিং হচ্ছে, 4 4 16 6 8 9 96, তার মানে এখানেও কিন্তু 4 দশমিক সামথিং। এইখানে দেখেন 4 8 মানে 4 8 হ্যাঁ এখানে কিন্তু 3 দশমিক সামথিং, তার মানে দেখেন এইখানে দেখেন আমাদের সাইডটাই কিন্তু 4 দশমিক সামথিং চলে আসলো, 4 দশমিক সামথিং। এইটা যদি মিলাইতে চান দেখেন বিসিএস এর ম্যাথগুলো একটু ঝামেলা আসে, আপনি এইভাবে মিলাইতে পারেন যে 5 আর 12, এটা কিন্তু এইভাবে চলে, দেখেন এখানে 40 আছে না, মানে এখানে 4 দশমিক সামথিং, এই ধরনের অঙ্ক করতে হলে আপনাকে বরাবরই এইভাবেই করতে হবে। যদি একটু দেখেন যে পার্থক্যগুলো অনেক বড় বড় আসতেছে তখন একটু ঝামেলা হয়। আমি আবারও বলতেছি, এখানে কত হয়, এটাকে এটা দ্বারা ভাগ করলে দেখেন তো 4 12 48, 4 12 48, এখানে দেখবেন যে কত বেশি আছে, 4 12 48 হওয়ার পর এখানে কিন্তু 2 বেশি আছে, আরো এখান থেকে এখানে 2 বেশি আছে, দেখেন 4 বার যাওয়ার পর এখানে 2 বেশি, এখানে 60, এখানে দেখেন 4 বার গেল 4 13 কত 52, 52 হওয়ার পরে কত বেশি আছে এখানে দেখেন তো, 52 হওয়ার পরে এখানে কত বেশি, 60-এর থেকে 52টা কত বেশি এটা লিখতে হবে, দেখেন 8, এখানে কিন্তু 8 বেশি আছে, দেখেন এখানে 2 বেশি, এইখানে 8 বেশি, তার মানে বেশিটা কার বেশি দেখেন তো, কে তাহলে কে বড় হবে, এইখানে 4 বার যাওয়ার পরে এখানে মাত্র 2 বেশি পেলাম, আর এইখানে দেখেন 60-এর মধ্যে 4 বার গেল তারপরে 8 বেশি, তাহলে বড় কোন দিক থেকে হইতাছে, এটা কিন্তু বড় হইতাছে। বিসিএস এর গুলা একটু সমস্যা হয়, তার মধ্যে এইটা আপনি ভাগ করে যদি পুরোপুরি অ্যান্সার আনতে পারেন তাহলে হয়ে যাবে, অথবা এটা একটু সমস্যা হবে। তাছাড়া যে করলাম দেখেন প্রাইমারি বা বিসিএস এর গুলা মানে নর্মাল যেগুলো আছে একটাতেও কিন্তু কোনো সমস্যা নেই, মানে প্রত্যেকটা কিন্তু মিলতেছে। এই যে এটাই তো আমরা করলাম এখন 41তম বিসিএস এরটা। মোটামুটি এগুলা ছিল আপনার পার্থক্য নির্ণয়ের যে এটা। হ্যাঁ, উপরে শূন্য দিয়ে করা সবচেয়ে নিরাপদ, মানে আপনার কখনোই ভুল হবে না, শূন্য দিয়ে করলে কখনোই আপনার ভুল হবে না, এটা শিওর থাকেন যদি শূন্য দিয়ে করেন। এখন এখানে কিন্তু আমরা ক্ষুদ্রতম ভগ্নাংশ আছে, তো ওই জিনিসটা আমরা নির্ণয় করতে পারি চাইলে একই সিস্টেমে। নিচের কোনটি ক্ষুদ্রতমটা আমরা একটু পরেই করি, আমরা আগে আর এই নিয়মগুলো একটু আত্মস্থ করেন। প্রথমের যে ম্যাথগুলো আছে ওগুলো আমরা করে আসি। দেখেন আমাদের প্রথমে যে ম্যাথগুলো আছে এই অধ্যায়ে আমাদের যা যা করতে হবে, ভগ্নাংশ থেকে বেশি অঙ্ক করতে হবে না, বৃহত্তম আর ক্ষুদ্রতম এগুলা করলেই হবে। এই যে নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে, বিসিএস এর প্রশ্নগুলো আমি একটু নিয়েছি সহজ। এই যে এই ধরনের অঙ্ক আসলে খেয়াল করবেন যে এই ধরনের যদি ম্যাথ আসে এইখানে একটা এক্স দিতে হবে, এইখানে এক্স, যেখানে হোয়াট চিহ্ন সেখানেই এক্স, যেখানে প্রশ্নবোধক চিহ্ন দেখবেন সেখানেই এক্স। বলছে নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোনটি বসবে, যেখানে হোয়াট চিহ্ন দেখবেন এই চিহ্ন মানে প্রশ্নবোধক চিহ্ন সেখানে এক্স দিবেন, তার মানে 7/x সমান x/343, এটা না। এখন দেখেন এই এক্স স্কোয়ার ইকুয়াল কত, এই 7 ইন্টু কত হবে, এই যে 343, তার মানে x সমান কত, দেখেন 7 ইন্টু এই যে 343, এটার মধ্যে কিন্তু আপনার রুট চলে আসলো। এইভাবে কিন্তু আপনি সরাসরি করতে পারেন, অথবা আপনি দেখেন রুটটা যা আসবে এখানে এটার সাথে গুণ করে যা আসবে ওইটাই কিন্তু অ্যান্সার হবে। অথবা আপনি কিন্তু এইভাবে করতে পারবেন, এই ধরনের অঙ্ক আসলে সহজ যেটা, মানে এই ধরনের যদি দেখেন যে বরাবর হোয়াট চিহ্ন দেওয়া আছে, 343কে দেখেন যদি 7 দ্বারা মানে এই সংখ্যাটা দ্বারা ভাগ করে দেন তাহলে কত হয়, 4 7 28, 4 7 28, এই 7 নং 63 মানে 49, এটার অ্যান্সার কিন্তু হইতেছে 49। মানে এইরকম যদি হোয়াট চিহ্ন থাকে তাহলে এই সংখ্যা দ্বারা এটাকে ভাগ করে দিলে অ্যান্সার পাওয়া যাবে। অথবা আপনি আরেকটা কাজ করবেন, আরেকটা যেহেতু কোনাকুনি গুণ হয়, আমরা জানি কি যে কোনাকুনি গুণ হয়, এটাকে 7 ইন্টু
343। এইটা গুণ করে যা হবে অপশনের কোন সংখ্যাটাকে দেখবেন ওই সংখ্যা দ্বারা গুণ করে যা হবে এটাই উত্তর। এটা দেখবেন যে সমান হবে 3 7 21 এক আর 9 নং 81 এক। এখানে কিন্তু শেষেরটা কিন্তু মিলে যাচ্ছে, দেখেন এই দুইটাকে গুণ করে এইভাবে আপনি করতে পারেন। এটা আপনি নিজের মতো করবেন, একদম সহজ অঙ্ক। হ্যাঁ, এরপরে যে অঙ্কটা আছে দেখেন, কোন ভগ্নাংশটি এত এর সমতুল্য। সমতুল্য ভগ্নাংশ মানে নরমাল ভগ্নাংশ প্রকাশ করা, যেমন 0. কত আছে 5%। এটা কি হবে 0.5% যদি হয়, এখানে আপনার কি করতে হবে দেখেন তো। এই দশমিকের জন্য এখানে দেখেন টোটাল কি আছে, পার্সেন্টেজ থাকলে নিচে একটা 100 আসে, তাই না? এখানে কত 0.5, নিচে হবে 100। এরপরে কত বলেন, এই 5 আর এই দশমিকটা যদি তুলে দেন, এটার জন্য একটা 1 আর 0, তাই না? এই দশমিক তুলে দিতে হয়, তুলে দিলে একটা 1 লিখতে হয়। কয় ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক, একটা 0 আসে, আর নিচে তো একটা 100 ছিলই। তো কাটাকাটি করেন, কত হয় 5 দ্বিগুণে 10, তার মানে উপরে 1 নিচে হচ্ছে 200। এটাই কিন্তু উত্তর। এগুলা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে, প্রাইমারিতে আমি দেখলাম। এটা কিন্তু অনেকেই পারেন এই অঙ্কগুলা, এই অঙ্কগুলা মোটামুটি সবাই পারেন। এই যেটা 29তম বিসিএস আসছে, একদম সহজ। অনেক সময় কিন্তু সহজ ম্যাথ গুলাও আসে। এটা কিন্তু 29তম বিসিএস এর যে ম্যাথটা, আমরা কিন্তু দেখেন 29তম বিসিএস এ এই ম্যাথটা আসছে। এই ম্যাথটা করতে হলে আপনাকে কি করতে হবে একটু খেয়াল করবেন। 1.16, এটাকে বলছে সাধারণ, মানে সাধারণ ভগ্নাংশ এইভাবে প্রকাশ করতে হবে। তো তার মানে এইটা আছে, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই, দেখেন এই দশমিক তুলে দেওয়ার জন্য, দশমিক তুলে দেওয়ার জন্য একটা 1, নিচে কয়টা ঘর আছে, একটা 2টা, এই জন্য 2টা 0, তার মানে কত হলো 116/100। এখন আপনি কাটাকাটি করেন, কাটাকাটি করেন, এটা বোঝা যাচ্ছে 4 দিয়ে যাবে নিচের ডাও, 4 25 100, এটা 4 দ্বিগুণে 8, 4 নং 36, দেখেন 29/25। এখন এই 29কে যদি 25 দ্বারা ভাগ করেন, যায় একবার, এই 25 এই হচ্ছে 4, তার মানে কত হইতেছে দেখেন তো, 4 সমস্ত 25-এর এই যে 4, এটি হইতেছে না আনসার। তার মানে 1 সমস্ত 25-এর 4। আবার এটা থেকে ভেঙে যদি আমরা ওইটা নিই, এই যে এটাকে এটা দ্বারা গুণ করতে হয়, 25কে 1 দ্বারা গুণ করলে 25, আর 4 কিন্তু 29, আর নিচে কিন্তু এই যে 25 চলে আসে। তার মানে এটা কিন্তু অ্যান্সার। দেখেন এই সহজ অঙ্কগুলো অনেক সময় দিয়ে দেয়, এই সহজ অঙ্কগুলা দিয়ে দেয়। একজন বলছেন যে 11টা আবার বুঝাইতে, 11 তো 11 কই, 11 তো নাই, 9 আছে। হ্যাঁ 9টা মনে হয় উনি বলছেন, কারণ এগুলো কিন্তু এই যে নম্বরগুলো কিন্তু নেওয়া হয়েছে জব ম্যাথ বই থেকে, যে যে নম্বর ওই নম্বরগুলো নেওয়া হয়েছে। এখানে বলছে এত এর সমতুল্য, দেখেন 5 আছে, হ্যাঁ পার্সেন্টেজ আছে, আমরা জানি যা আছে তাই লিখবেন। দেখেন 0.5, এই পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 হয়, 100 দিয়ে দিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এই দশমিকটা তুলে দেওয়া, দেখেন নিচে হচ্ছে 100, এই দশমিক তুলে দিতে হলে দেখেন একটা 1 দিতে হয়। দশমিকের পরে ডান দিকে দেখেন কয়টা ঘর আছে, একটা ঘর আছে, এই জন্য একটা 0। এখন কিন্তু দশমিক পুরো ভ্যানিশ হয়ে গেছে। এখন কাটাকাটি করেন, 5 দ্বিগুণে 10, উপরে মনে মনে একটা 1 আছে, দেখেন 1/200, এইটাই অ্যান্সার। এই যে এগুলো ছোটখাটো অঙ্কগুলো পরীক্ষায় আসে, অনেকে কিন্তু আমরা ভুল করে ফেলি না। 11 মিস্টেক না, আবার বলতেছি 11 প্রাইমারির জন্য করা দরকার নেই, 11 প্রাইমারির জন্য করা দরকার নাই। এই জন্য এগুলো কিন্তু আমি কিন্তু নম্বরগুলো দেখেন একটাও মিলে নাই। এগুলো জব ম্যাথ বইয়ে যে যে নম্বর আছে দেখেন 8, 8-এর পরে 9, 9-এর পরে 12, 12-এর পরে 17, এর আগের অঙ্কগুলা প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট না বা করতে হবে না। এই জন্য আমি কিন্তু বলতেছি যে এই কোর্সটা শুধু প্রাইমারির জন্য হবে, যারা প্রাইমারিতে ভালো করতে চান শুধু তাদের জন্য। এরপরে দেখেন যে বলছে এত এর মধ্যে এত কতবার আছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2019 আসছে। এই যে এরকম কতবার আছে, কার মধ্যে, যার মধ্যে বলছে এত এর মধ্যে এত কতবার আছে, এই যে কতবার আছে না, এইটাকে জাস্ট এইটা দ্বারা ভাগ করে দিবেন, দ্বিতীয়টাকে প্রথম দ্বারা ভাগ করে দিবেন, প্রথমটা দ্বারা ভাগ করে দিলে অ্যান্সার চলে আসবে 20/21। মানে বড়টাকে ছোট দ্বারা ভাগ করে দেবেন। এটা 20/21 এর চেয়ে 20/63 দেখতে বড় মনে হয়, আসলে কিন্তু এটা কিন্তু ছোট, আসলে কিন্তু এটা ছোট, কিন্তু প্রথমটাকে দ্বিতীয়টা দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে যে 20/63 ইনটু উপরে 21 এই যে 20, কাটাকাটি করলে যা আসবে, নাকি উল্টো হয়ে গেল দেখি তো, 3 না উল্টো হয়ে গেছে, এই জন্য বললাম যে এটা বড়। এখানে কে বড় একটু খেয়াল করতে হবে। এখানে কিন্তু এত এর মধ্যে এটা কতবার আছে, তার মানে বড় বড় কিন্তু এইটা, এই যে 20/21,
ভাগ 20/63 তাহলে হবে, কারণ এটা বড়। আপনি একটা জিনিস খেয়াল করুন, 20 কে 21 মানে 20 কে 21 মানে 21 ভাগে ভাগ করতেছি, আবার 20 কে 63 ভাগে ভাগ করতেছি, তাহলে ছোট হচ্ছে এটা। তো 20/21 ইন্টু, দেখেন আমরা ভাগ আকারে থাকলে এরপর যদি আমরা গুণ ওইটা গুণ আকারে লিখি তাহলে উল্টে যায়, ঠিক আছে। এই 20 কাটা এই 63 3 বার যায়, তাহলে 3 বার, এটা অ্যান্সার। এগুলো কিন্তু সহজ অঙ্ক, পরীক্ষা কিন্তু চলে আসে, হঠাৎ করে চলে আসে। তো যা যা পড়তে হবে, এই যে কোন সংখ্যার এত অংশ সমষ্টি এত, দেখেন এটা কিন্তু প্রাইমারিতে আসছে। এই যে হঠাৎ করে এই ধরনের অঙ্ক আসলে আমরা ভুলে যাই যে কোন সংখ্যার এত অংশ এবং এত অংশের যোগফল এত, কোন সংখ্যার, আমরা কি জানি সংখ্যাটি কত, আমরা এক্স ধরে করতে পারি। অথবা দেখেন আমরা ধরি যে সংখ্যাটি এক্স, যদি এক্স ধরে নেন, যে সংখ্যাটির হাফ অংশ মানে কি x/2, আবার সংখ্যাটির 1/3 মানে কি কত, x/3, সংখ্যাটির হাফ অংশ মানে x/2, সংখ্যাটির 1/3 অংশ মানে কি x/3। এই দুইটা সংখ্যার সমষ্টি, মানে এই দুইটা সংখ্যার সমষ্টি কত বলছে, 500। তাহলে এই দুইটা সংখ্যার যোগফল দিয়ে দেন 500, হয়ে গেল। তো তাহলে দেখেন এখানে কত হয়, লসাগু হয় 6, তাহলে এখানে হইতেছে 3x, আর এখানে হচ্ছে 2x, ইকুয়াল কত, 3000 না, 5 6 30, 3000। তার মানে 5x সমান হচ্ছে, এই যে 6 দ্বারা কিন্তু আমি গুণ করে দিচ্ছি এখানে, এই জন্য 3000, 5x সমান হচ্ছে 3000। তার মানে x সমান কত, দেখেন 3000 ভাগ 5, এই যে 600 হয়েছে। এখন দেখেন 600, এটা অ্যান্সার হলো না। আপনি যদি অপশন দেখে করেন, দেখেন কত সহজে করা যায়। অপশন দেখে করলে যে কোন সংখ্যার সমষ্টি, কোন সংখ্যার হাফ অংশ আর 1/3 অংশের সমষ্টি হইতেছে এত, মানে এই 500, আমরা দেখলাম এইটা, দেখি তো এইটার, এই যে 600 এর হাফ কত, দেখেন তো হাফ অংশ ধরলাম আমরা, সংখ্যাটি হচ্ছে 600, আপনি কিন্তু অপশন ধরে করতে পারেন, সংখ্যাটি 600, তাহলে 600 এর হাফ কত, দেখেন তো 600 এর হাফ হচ্ছে 300। পরীক্ষার সময় এই টেকনিকগুলো ফলো করতে পারেন, 300। আবার 600 এর 1/3 অংশ বলছে না, আবার 600 এর কত বলছে, 1/3, 1/3 মানে কত, দেখেন তো এখানে আমাদের নিচে কত হয়েছিল, এখানে 300 আর 200, তাহলে তো 500 হয়ে যায়। ঠিকই তো আছে 500। এই দেখেন এখানে 3 দ্বিগুণে এখানে কিন্তু 200 হচ্ছে, দেখেন এই দুইটার যোগফল কিন্তু আমরা দেখলাম যে 500, এটাকে বলা হয় উল্টা দিক থেকে আসা। যে আমরা দেখলাম যে 600 এর হাফ অংশ এবং 1/3 অংশের সমষ্টি হচ্ছে 500, উল্টা দিক থেকে যদি আসেন। বলেছেন যে কোন দিন থেকে ক্লাস হবে, ইনশাল্লাহ ক্লাস আমরা রেগুলার নিব, ক্লাস রেগুলার নেওয়ার চেষ্টা করব। আপনারা যদি রেসপন্স যদি ভালো থাকে, সবার শেয়ার যদি ভালো করেন, ঠিক আছে, আপনার রেসপন্স ভালো থাকতে হবে, সবাই একটু রেসপন্স, যেমন শেয়ার আপনারা করতেই চান না, যেহেতু ফ্রিতে ক্লাস নেই অবশ্যই শেয়ার করতে হবে। আর যে ক্লাসগুলো নিব এগুলোর বাইরে কোনো কিছু আসবে না, আবারও বলতেছি এগুলোর বাইরে আসবে না, ঠিক আছে। আর জব ম্যাথ বইটা একটু সাথে রাখবেন, তাই হবে। এরপরে বলছে দেখেন এগুলা আসে অনেক সময় 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ, এগুলা করতে হলে 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ, এটা করতে হলে আগে দেখতে হবে 1 ঘন্টা 40 মিনিট সমান কত, বলেন 1 ঘন্টা 40 মিনিট টোটাল কত মিনিট, দেখেন তো এটা টোটাল মিনিট নিতে হবে। 1 ঘন্টা সমান 60 মিনিট আর 40 মিনিট আছে, টোটাল হচ্ছে 100 মিনিট। কয় ঘন্টা, 5 ঘন্টার কত অংশ, তাহলে 5 ঘন্টা কত, দেখেন তো 5 ঘন্টা সমান কত, 5 ঘন্টা সমান 5 কে 60 দ্বারা, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট, 5 ঘন্টা সমান 300 মিনিট। এই যেটা এই 100 মিনিটকে উপরে 1 ঘন্টা 40 মিনিট মানে 100 মিনিটকে এই যে 5 ঘন্টা দিয়ে ভাগ, 5 ঘন্টা মানে কত পেলাম, 5 × 60 সমান 300 মিনিট, এই 300 মিনিট দ্বারা ভাগ। এটা সহজ অঙ্ক। 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ, দেখেন এই 1 ঘন্টা 40 মিনিটকে 5 ঘন্টা দ্বারা ভাগ, এটাই অঙ্ক। 0 0 0 কাটা 1/3, এটা কিন্তু 1/3 অ্যান্সার। 22 পরে আছে 23 নম্বরটা, দেখি একই অঙ্ক, কে কে পারেন দেখি, এটা অ্যান্সার করেন একটু। 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ, এটা কিন্তু প্রাইমারিতে আসছে, দেখছেন আমি কেন এই নিয়মগুলো নিয়েছি, এই নিয়মগুলো থেকে অনেক সময় আসে। জব ম্যাথ বইটা অবশ্যই নিতে হবে যদি ভালো করতে চান, যেহেতু আমরা সাজেশন ভিত্তিক পড়াচ্ছি। এই ম্যাথগুলো থেকে অনেকগুলো প্র্যাকটিস আছে, এই নিয়মগুলো অনেক প্র্যাকটিস আছে বইয়ের মধ্যে, আপনার প্র্যাকটিসগুলো করবেন। 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ বলেন দেখি কে পারেন, এটা 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ, এটা দেখি কে করতে পারেন। অ্যান্সার তো অনেকেই বলছেন, এই যে বাবনা হুসাইন বলছেন 1/3, সুচি শিকদার বলছেন 1/3, তাহা মনি বলছেন 1/3।
ঠিক আছে। জুনায়েদ বলছেন রহমান 100 কোথায় পেলাম? এটা এটা 22 নম্বর। এই যে 1 ঘন্টা বলছে, দেখেন 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। আর তো 40 মিনিট এখানে আছে, এই দুইটা যোগফল করে দেন। 1 ঘন্টা 40 মিনিট সমান কত? 100 মিনিট। আবার এখানে বলছে 5 ঘন্টা, 5 ঘন্টা সমান কত? 5 × 60, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। এখানে 300 মিনিট। তার মানে এইটা এই উপরেটাকে 1 ঘন্টা 40 মিনিট মানে 100 মিনিট, আর 5 ঘন্টা মানে 300 মিনিট। ভাগ করে দেন, 0 0 0 0 কাটা 1/3 হয়েছে। যে বুঝেন নাই পরের অঙ্কটা 22 নম্বরটার পরে 23 নম্বর আছে, একটু খেয়াল করবেন। এটা কিন্তু প্রাইমারিতে আসছে। 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা মানে কত? 60 মিনিট যোগ 20 মিনিট মানে কত? শুধু 20 মিনিট। তাহলে টোটাল হচ্ছে 80 মিনিট। আর এখানে 4 ঘন্টা, 4 ঘন্টা মানে কত? 4 × 60 সমান কত মিনিট? ঘন্টাকে মিনিটে নিতে হবে, 60 দ্বারা গুণ করে। এটাই 4 6 24। এইটা এখন এইটার কত অংশ? তার মানে এইটাকে এটা দ্বারা ভাগ করে দেন। এই 80 মিনিটকে 200 কত? 400, হ্যাঁ 240 মিনিট। 0 0 3 8 24। আনফরচুনেটলি দুইটার অ্যান্সারই কিন্তু 1/3 চলে এসেছে। দেখেন কোনটা? এটা দুইটার অ্যান্সারই 1/3। আমাদের নতুন বই হচ্ছে মার্চ মাসের, হ্যাঁ ফেব্রুয়ারি 28 তারিখ, মানে মার্চের শুরুতে বের হয়েছে। ওই বইগুলো পড়তে হবে। এরপর তো আমরা এইগুলা করলাম। হ্যাঁ, নেক্সট ক্লাসে আজকে যেহেতু আমরা সাজেশনটা নিয়ে একটু আলোচনা করছি, সময় নষ্ট হয়েছে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কি নিয়ে, একটু দেখিয়ে দিই। নেক্সট ক্লাসে যে ক্ষুদ্রতম ভগ্নাংশ প্লাস এই অধ্যায়ে আর একটা ক্লাস। ভগ্নাংশ কিন্তু শেষ। আমরা কিন্তু কি দেখিয়েছিলাম? দেখেন ভগ্নাংশ থেকে কয় মার্ক আসে? এই যে এখানে কিন্তু দেখিয়েছিলাম ভগ্নাংশ থেকে 1 থেকে 2 মার্ক। তো আরেকটা ক্লাস করলে কিন্তু আমাদের একটা টপিক শেষ। এই যে ভগ্নাংশ, এটা কিন্তু আমরা অর্ধেক শেষ করে ফেলছি। হ্যাঁ, আরেকটা আছে ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় আর কিছু গুণ, মানে টেকনিকে কিভাবে গুণগুলা করবেন, সেই ক্লাসটা ইনশাআল্লাহ আগামীকালই হবে। শুক্রবার না, শুক্রবার হলেও 9টার সময় ক্লাস হবে। আর বলবো যে যারা এখনো শূন্য থেকে মানে চাচ্ছেন যে শূন্য থেকে, গত প্রাইমারিতে আপনারা জানেন যে এই 3টা বই পড়ে অসংখ্য ছেলে মেয়ে কিন্তু জব পেয়েছে, আপনারা জানেন। আর বই 3টা রিভিউ কিন্তু অনেক ভালো। আপনি চাইলে জব মেট্রা নিতে পারেন। আমি আবারও বলে দিই যে জব মেট্রা পড়লে ম্যাথে আপনি 20-এ 20ই পাবেন। সেম ভাবে এখান থেকে 40 মার্কের প্রশ্ন হবে। এখান থেকে 40-এ 40 না পেলেও 30 আপ বা আরো বেশিও পেতে পারেন। এটার মধ্যে কিন্তু সব আছে, বাংলা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার, ম্যাথের জন্য একটা বই। আর ইংলিশে কিন্তু দেখেন এটা ইংলিশের ক্লাস কিন্তু ইনশাল্লাহ শনিবার থেকে রেগুলার হবে, সাজেশন ভিত্তিক। যে সাজেশনটা আমরা দেখাবো পরে সাজেশন ভিত্তিক ক্লাস হবে ইংলিশ থেকেও। হ্যাঁ, আর এটা শুধু মুখস্থ করবেন, এটার মধ্যে বোঝার কিছু নাই। দেখেন এখানে 20 মার্ক, এখানে 20 মার্ক, আর এখানে 40। টোটাল 3টা বই একটু হাতে রেখে পড়াশোনা করেন আর ক্লাসগুলো করেন। বইগুলোর দাম আহামরি কিন্তু খুব বেশি না। এটার দাম 290 টাকা, 280 280। আমি যদি কোর্স করি আপনাদের টাকাও নিতাম, তারপরেও কিন্তু 1000 টাকা কিন্তু এমনিতে নেওয়া যাইতো। আমি কিন্তু এটা নিচ্ছি না, এই জন্য বলতে বই 3টা নিয়ে ইনশাল্লাহ দেখা যাবে। যে আপনি যারা বইগুলো অর্ডার করতে চান, জাস্ট এই যে এই নম্বর অর্ডার করবেন। এই যে এখানে কিন্তু নম্বর দেওয়া আছে, এই যে কোনো নম্বর অর্ডার করলেই হবে। এই যে এখানে দেখেন নম্বর দেওয়া আছে। 3টা বই একটু কালেক্ট করেন। আর ক্লাসগুলো তো আর সামনের সপ্তাহ থেকে আবারও বলতেছি যে রেগুলার পরীক্ষা হবে, নিয়মিত, মানে কোনো পরীক্ষাতে কোনো গ্যাপ থাকবে না। প্লাস হচ্ছে ক্লাস তো রেগুলারই হবে। আমি তো প্রতিদিন নেওয়ার চেষ্টা করি, কিন্তু এখনকার ক্লাসগুলা শুধু প্রাইমারির জন্য, মানে প্রাইমারির জন্য স্পেশালি শুধু প্রাইমারির জন্য নেওয়া হবে, যেহেতু আপনার হাতে সময় আসছে। ক্লাস প্রায় প্রতিদিনই হবে। যেদিন হবে না আমি বলে দেবো যে আজকে ক্লাস হবে না। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আগামীকাল 9টায় আবার ক্লাস হচ্ছে, এটার পরের অংশ, মানে ভগ্নাংশ শেষ। দেখেন 1 থেকে 2 মার্ক কিন্তু আপনি পাচ্ছেন কালকে ক্লাসটা যদি শেষ করি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।